বাহ, তোর ঠোঁট দুটো তো খুব মিষ্টি। আপনি এটা কেন করলেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার আপু? তুই দেখতে পুরো চকলেট বয়, তোকে দেখলেই মন চায় খেয়ে ফেল। মানে কি? আমি কি খাওয়ার জিনিস আপু যে আমাকে ধরে খেয়ে ফেলবেন? সেটা তুই বুঝবি না, এখন বেশি কথা না বলে কাছে আয়, আদর করব তোকে। না, আমি আপনার কাছে যাব না। আপনাকে আমার ভয় করে। আর আপনি অনেক গুন্ডি টাইপের একটা মেয়ে। তুই কাছে আসবি না আবার থাপ্পড় খাবি, কোনটা? অ্যাঁ, এখন কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিব বলে দিলাম। আপনি খালি আমাকে থাপ্পড় দেওয়ার ভয় দেখান কেন আপু? তুই বলবি বল, আমার কোনো সমস্যা নেই, তারা কিছু বলবে না, কারণ আমি তোর বউ, আমি তোকে মারতেই পারি। আমি না আপনার জামাই লাগি? জামাইকে মারতে নেই, জানেন না এটা? জামাইকে সম্মান দিতে হয়। তুই যদি আমার কথা শুনতি তাহলে তো তোকে মারতে হতো না। তুই আমার কাছে আয়, তোকে আমি আদর করব। আচ্ছা, আমার বন্ধু বান্ধব বলল আজকে নাকি আমার বাসর রাত। বাসর রাতে কি হয় আপু? আর আমার বন্ধু বলল আজকে নাকি আমাকে বিড়াল মারতে হবে। তো বিড়াল দেখতে পাচ্ছি না কোথায়। আমি আজকে রাতে বিড়াল না মারতে পারলে আমার বন্ধু বান্ধব কালকে আমাকে অনেক খেপাবে আপু। আমাকে বিড়ালটা খুঁজে দিন প্লিজ। রোদ এই কথাটি বলেই হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। অহনা এটা দেখে কি বলবে কিছু বুঝতে পারছে না এখন। অহনা চুপচাপ রোদের কাণ্ড দেখছে। গল্পের তো প্রায় অনেক দূর চলে এলাম, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? আসেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা অহনা চৌধুরী। বাবা মায়ের প্রথম আদরের মেয়ে সে, এবং তার একটা ছোট্ট ভাই আছে। অহনা অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছে এবং আমাদের গল্পের নায়ক রোদ আহমেদ একই কলেজে সবেমাত্র ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করছে। রোদ অহনার থেকে প্রায় 5 বছরের ছোট। রোদ যেদিন প্রথম কলেজে যায় সেদিন অহনা ওকে দেখে। তারপরে বাসায় এসে বলে ও বিয়ে করলে ওই ছেলেকেই বিয়ে করবে। তারপর ওর বাবা মা খোঁজখবর নিয়ে রোদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। রোদের বাবা মা সব দেখে শুনে কথাবার্তা বলে বিয়ে ঠিক করে এবং এক পর্যায়ে জোর করে রোদের সাথে অহনার বিয়ে দিয়ে দেয়। আজকে ওদের বাসর রাত। এবার চলুন গল্পে ফেরা যাক, বাকিটা গল্পের সাথে জেনে যাবেন। বেশ কিছুক্ষণ পর রোদ কান্না থামিয়ে অহনাকে বলে উঠল, আপু আমি আপনাকে বউ হিসেবে মানি না। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে আপনার সাথে। আপনি সোফায় গিয়ে ঘুমান, আমি ঘুমাবো, আমার ঘুম পেয়েছে। অহনা রোদের কলার ধরে বলতে লাগলো, এই তুই কি বললি? আমি সোফায় ঘুমাবো তাই না? আমি তোর সাথে ঘুমাবো, তোর বুকের উপর ঘুমাবো, বুঝেছিস? অনেকক্ষণ ধরে তোকে বলতেছি কাছে আয়, তোকে আদর করব, কথা শুনতেছিস না তো? এবার দেখ আমি কি কি করি। এই বলে অহনা এগিয়ে আসতে লাগলো রোদের দিকে, আর রোদ পিছিয়ে যেতে লাগলো। রোদ পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে আটকে গেল। আর কোথাও পালানোর পথ নেই অহনার। রোদের সামনে দাঁড়িয়ে ওর চুল ধরে অহনার ঠোঁটের সাথে রোদের ঠোঁট মিশিয়ে দিল। রোদ যেন কেঁপে উঠল, ওর ভেতরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। প্রায় মিনিট 15 পর অহনা রোদকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তুই রেসপন্স করছিস না কেন? যদি রেসপন্স না করিস তাহলে তোকে এমন পিটানো পিটাবো বিছানা থেকে উঠতে পারবি না বলে দিলাম। আপনি আমার উপর অত্যাচার করছেন, আমি আপনার নামে মামলা করব কিন্তু বলে দিলাম। ও আচ্ছা, তাই নাকি বাবু? তো কি মামলা করবে আমার নামে শুনি একটু। আমি পুলিশকে গিয়ে বলবো আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, তারপর আপনি আমাকে অত্যাচার করেন, কথায় কথায় খালি মারেন ধরে। রোদের এই কথা শুনে অহনা হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ হাসির পর অহনা অনেক কষ্টে হাসি থামিয়ে বলে উঠল, পুলিশ কিছুই করবে না, কারণ আমি তোর বউ। আর আমি পুলিশকে বলবো যে আমার বর আমার কথা শোনে না, তাই তাকে পিটিয়ে মানুষ করছি। অহনার কথা শুনে রোদ মনে মনে বলতে লাগলো, কিরে পিচ্ছি, তোর ভাবনা শেষ হয়েছে? তাহলে এইদিকে আয়। আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকে আমাদের বাসরাত, সেটা তো তোকে পূর্ণতা দিতে হবে, তাই না? খবরদার, আপনি কিন্তু আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে কিন্তু আমি কান্না করব। সমস্যা নেই বাবু, তুমি কান্না করো, তবু আমি তোমাকে ছাড়ছি না। আজকে আমি তোমাকে খেয়েই ফেলবো। রোদের ভাবনা শেষ হতেই অহনা ওকে বলে উঠল। এই বলে আবারও অহনা রোদের কাছে আসলো, এসে ওর ঠোঁটটা দখল করে নিল। এবার রোদ বুঝলো যে তার আর পালানোর কোনো উপায় নেই, তাই সেও রেসপন্স করতে লাগলো।
প্রায় মিনিট 10 পর অহনা রোদকে ছেড়ে দিয়ে বলে উঠল। ওই পিচ্চি বর, তোর জামা কাপড় খোল, আমি তোর সব দেখবো। রোদ চমকে বলে উঠল। ছি আপু, আপনি এসব কি বলছেন? আমি এসব করতে পারবো না। আপনি আমার সিনিয়র। শোন, আমি তোর সিনিয়র বউ, তোর আপু নই, ঠিক আছে? এখন কথা কম, কাজ বেশি, তাড়াতাড়ি কর। না, আমি এসব করতে পারবো না। এই বলে রোদ খাটের এক পাশে শুয়ে পড়ল। অহনা রোদের কাছে এসেই ওর উপর শুয়ে পড়ল। রোদ এটা দেখেই বলতে লাগলো। আমি ঘুমাবো। কি ব্যাপার আপু, আপনি আমার উপর উঠলেন কেন? নামেন তাড়াতাড়ি আর আমাকে ঘুমাতে দেন। আজকে নো ঘুম। এখন আমি তোকে মন ভরে আদর করব, আমাকে বাধা দিবি না, আমার সাথে রেসপন্স করবি। আর হ্যাঁ, যদি না করিস তাহলে তোকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে রাখবো, মনে রাখিস। অহনার এমন কথা শুনে রোদ ভয় পেয়ে গেল, কারণ রোদ খুব ভালো করেই জানে যে অহনা কি জিনিস। তাই রোদ আর কোনো কথা না বলে চুপচাপ রইল। এটা দেখে অহনা বলে উঠল। পিচ্চি বর, চিন্তা নেই, আমি আছি তো। আমি তোকে সব শিখিয়ে দেবো। শোন, তুই এখন থেকে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। হ্যাঁ, আমিও তোকে তুমি করেই বলবো, কিন্তু আমাকে রাগিয়ে নিবি না। আমি রেগে গেলে কিন্তু তখন তুই করে বলবো, বলে দিলাম। রোদ শুধু অহনার কথা চুপচাপ শুনছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। তারপরে অহনা রোদের দিকে ঝুঁকে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অহনা রোদকে প্রায় 10 মিনিট লিপ কিস করার পরে ছেড়ে দিয়ে রোদের উদ্দেশ্যে বলে উঠল। এখন তুমি আমাকে কিস করবা, আসো তাড়াতাড়ি কিস করো। না, আমি এগুলো পারি না। আমি করতে পারবো না, আমার লজ্জা করে। বলে বা বলে আসো আসো, লজ্জা পেও না, আমি তো তোমার বউ, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। এই বলে অহনা নিজের শাড়ি পেটের কাছ থেকে একটু সরিয়ে রোদকে বলে উঠল। এই নে, আমার পেটে কিস কর, তারপর আমার নাভিতে কিস করবি। রোদ আর অহনার উপরে কোনো কথা বলল না, কারণ সে জানে এখন কোনো কথা বললে তাকে নির্ঘাত মার খেতে হবে। তাই চুপচাপ অহনার কথা মতো আর পেটের কাছে গিয়ে ধমকে গেল রোদ। ধপধপে সাদা পেট দেখে রোদ পেটের দিকে হা করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর অহনা বলে উঠল। আমার পেট দেখা শেষ হলে এখন কিস করো তাড়াতাড়ি। অহনার এমন কথা শুনে রোদ লজ্জায় লাল হয়ে গেল। তারপরে আস্তে আস্তে ওর ঠোঁটটি নিয়ে গেল অহনার পেটের কাছে। অহনার পেটে রোদের ঠোঁট ছোঁয়াতেই অহনা বলে উঠল। উফ। রোদ ভয় পেয়ে বলে উঠল। কি হলো আপু, ব্যথা পেলেন আপনি? কি পিচ্ছি, তোকে একটু আগে আমি কি বললাম? আমাকে আবারও তুই আপু বলছিস আর আপনি করে বলছিস। সরি আপু, মানে সিনিয়র বউ, আর হবে না। হ্যাঁ, মনে থাকে জানো, আবার কিস কর। তারপরে রোদ আবারও অহনার পেটে তার ঠোঁট ছুঁয়ে দিল। অহনা আবারও আহ করে শব্দ করে উঠল। হঠাৎ করে রোদও ফিল করতে লাগলো ওর ভেতর অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। রোদ কিছু বুঝে উঠতে পারছে না, তাই সে অহনাকে প্রশ্ন করেই বসলো। সিনিয়র বউ, একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ, কি কথা বলো বাবু। আমার ভিতরে না কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, আমি বুঝতে পারছি না। এরকম ফিলিংস তো আমার আগে কখনো হয়নি, কেন এমন হচ্ছে? আমি আছি তো, আমি তোমাকে সব বুঝিয়ে দিব, চিন্তা করে না, আস্তে আস্তে তুমি সব বুঝে যাবে। এখন তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, এখন আমার নাভিতে কিস করো। অহনার কথা মতো রোদ ওর নাভিটাই কিস করলো। যে রোদ অহনার নাভিতে কিস করছে, তখনই অহনা রোদের মাথা তার নাভির সাথে চেপে ধরেছে। তারপর বলে উঠল। আমি আর পারছি না রোদ, আমাকে আদর করে পাগল বানিয়ে দাও প্লিজ। কেমন করে আদর করতে হয় আমি তো জানি না, আমাকে শিখিয়ে দাও, আমি আদর করতেছি। তুমি আমার কাছে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে অহনা এক এক করে রোদের সব পোশাক খুলে ফেলল। রোদের গায়ে কিছুই নেই। রোদ এটা দেখে তার 2 হাত দিয়ে ওর টুনটুনি ঢাকার চেষ্টা করছে, আর অহনাকে বলতে লাগলো। সিনিয়র বউ, তুমি এটা কি করলে? আমার জামা কাপড় দাও প্লিজ, আমি আমার টুনটুনি কাউকে দেখাবো না, প্লিজ আমার জামা কাপড় আমাকে দিয়ে দাও। অহনা রোদের এই কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সে নিজের হাসিটা থামিয়ে অনেক কষ্টে বলে উঠল। আরে পিচ্ছি, আমি তো তোমার বউ, আমি তোমার ওটা দেখবো না তো কাকে দেখাবে? হাত সরাও বলছি। না, আমি হাত সরাবো না, আমার লজ্জা করে। রোদের কথায় পাত্তা না দিয়ে অহনা নিজের শাড়ি খুলে ফেলল। অহনার গায়ে এখন ব্রা আর পেটিকোট ছাড়া কিছুই নেই। রোদ তো অহনার কাণ্ডে অবাক। রোদ অহনার দিকে না তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অহনা রোদের কাছে গিয়ে ওকে বলে উঠল। কি গো পিচ্ছি বর, আমার দিকে তাকাবে না? রোদ তখনও কিছু বলছে না। এটা দেখে অহনা এক ধাক্কা দিয়ে রোদকে খাটের উপর ফেলে দিল।
রোদ টাল সামলাতে না পেরে খাটের উপর পড়ে গেল। অহনা গিয়ে রোদের উপরে উঠে পড়ল। তারপর রোদকে বলতে লাগলো, আমি এখন তোমাকে মন ভরে আদর করব পিচ্চি বর, রেডি হও। এই বলে অহনা তার কাজ শুরু করে দিল। রোদ আর তাকে বাধা দিল না। যখন রোমান্টিকতার চরম পর্যায়ে, তখন হঠাৎ রোদ বলে উঠল, সিনিয়র বউ, তুমি আমার টুনটুনিটা তোমার ইয়ের মধ্যে কেন দিচ্ছ? আমি কিন্তু কালকে আম্মুকে সব বলে দিব। এই ছেলে, খবরদার এইসব কথা যদি কাউকে বলেছিস তোর খবর আছে বলে দিলাম। এখন চুপ করে থাক, আমাকে আদর করতে দে, কিছুদিন গেলে তুই নিজেই বুঝতে পারবি। তারপরে রোদ আর কোনো কথা বলল না। তারা হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। সকালবেলা অহনার আগে ঘুম ভেঙে গেল। সে উঠে ফ্রেশ হয়ে এসে রোদকে ডাকতে লাগলো, এই পিচ্চি বর, তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবে? নিচে যেতে হবে তো আমাদের। অহনার ডাকাডাকিতে রোদ উঠে গেল। উঠে সে ফ্রেশ হতে চলে গেল, আর অহনা চলে গেল নিচে। অহনাকে নিচে নামতে দেখে রোদের বড় বোন সাদিয়া বলে উঠল, আরে ভাবি, তুমি উঠে পড়েছো? তা আমার গাদা ভাইটা কোথায়? এখনো ঘুম থেকে ওঠে নাই? হ্যাঁ উঠেছে, ফ্রেশ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি আমার পাশে বসো, তোমার সাথে কিছুক্ষণ গল্প করি। আম্মু আব্বু ওনারা সবাই কোথায়? আম্মু রান্নাঘরে আছে আর আব্বু একটু বাজারে গিয়েছে। ও আচ্ছা, তাহলে আমি রান্নাঘর থেকে ঘুরে আসি, আম্মুর হাতে হাতে একটু সাহায্য করে দেই গিয়ে। আরে না ভাবি, সমস্যা নাই, তুমি আমার পাশে বসো। আম্মুর সাথে তো রহিমা খালা আছে, আম্মুকে রহিমা খালা সাহায্য করে দেবে। আমি একা একা বসে বোরিং ফিল করছি, আমি একটু গল্প করি তোমার সাথে। অহনা আর কিছু না বলে সাদিয়ার পাশে বসে পড়ল। তারপরে দুইজন মিলে গল্প করতে লাগলো। গল্প করার এক পর্যায়ে সাদিয়া বলে উঠল, ভাবি, আমার পিচ্ছি ভাইটা তোমাকে জ্বালাতন করেনি রাতে? সাদিয়ার এমন প্রশ্ন শুনে অহনা চুপ করে গেল। কি বলবে? কালকে রাতে যেসব করেছে রোদ, তা তো বলার মতো না। অহনাকে চুপ থাকতে দেখে সাদিয়া আবারও বলে উঠল, আরে ভাবি, লজ্জা পেও না তো, আমি তো তোমার বান্ধবীর মতো, আমাকে সব কথা শেয়ার করতে পারো। অহনা সাদিয়ার কথাটি শুনে খুশি হয়ে গেল। তারপরে বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠল, তোমার ভাইটা তো একটা গাধা, ও কিছুই বোঝে না, একদম বাচ্চা টাইপের মানুষ। কাকে বিয়ে করলাম দুঃখে আমি বাঁচি না। হয়েছে কিন্তু সবই আমি করেছি, তোমার ভাই তো কিছুই করলো না, আমাকে একটু ভালো মতো আদরও করতে পারে না। তার মানে ভাবি, কালকে রাতে তোমাদের মধ্যে কিছুই হয়নি? দেখো কেমন মজা, বয়সের থেকে ছোট ছেলেকে বিয়ে করার এই একটাই জ্বালা, জানো তো। আর আমার ভাই তো একদম পিচ্ছি স্বভাবের একটা মানুষ, কিন্তু ওর মনটা খুব ভালো। দেখো, ও আস্তে আস্তে তোমার সাথে মানিয়ে নেবে। তুমি তো আছোই, তুমি ওকে বড় করে নিও। হ্যাঁ দেখো না, কিছুদিন যেতে দাও, তারপর তোমার ভাইকে এমন শায়েস্তা করব, এমন অত্যাচার করব, প্রতিদিন যে তোমার ভাইয়া জ্বালা যন্ত্রণা নিজেই পরিবর্তন হতে বাধ্য হবে। এমনভাবে দুইজন আড্ডা দিতে লাগলো। তারপরে রোদের আম্মু রান্নাঘর থেকে কাজ শেষ করে বাইরে এসে দেখে দুইজন আড্ডা দিচ্ছে। রোদের আম্মু দুজনের উদ্দেশ্যে বলে উঠল, দুজনের গল্প করা শেষ হলে টেবিলে আয়, রান্না হয়ে গেছে, খাবি না তোরা? হ্যাঁ আম্মু, খাবো তো, খুব খিদা লাগছে। ভাবি চলো খেয়ে নেই একসাথে। তোমার ভাই আসুক, তারপর না হয় একসাথে খাই। বাবা, এতদিনে এত প্রেম উতলায় পড়ছে, আরও তো দিন পরেই আছে, না জানি কি হয়। সাদিয়ার এমন কথা শুনে অহনা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাদিয়া এটা দেখে মিটিমিটি হাসতে লাগলো। তার মধ্যেই রোদ সিঁড়ি দিয়ে নেমে আসলো। এসে তার আম্মুর উদ্দেশ্যে বলতে লাগলো, আম্মু কই তুমি? আমার খুব ক্ষুধা লাগছে, রান্না হয়নি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ঠিক রোদের আম্মু রান্নাঘর থেকে উত্তর দিল, হ্যাঁ রান্না হয়ে গেছে, তুই টেবিলে বস, আমি খাবারগুলো নিয়ে আসতেছি এক এক করে। রোদ তার আম্মুর কথা শুনে খাবার টেবিলে গিয়ে বসলো। রোদের পেছন পেছন তার বোন এবং অহনা গেল খাবার টেবিলে গিয়ে বসে পড়ল। রোদের আম্মু খাবার টেবিলে সব খাবার রেখে বলে উঠল, তোরা সব তুলে নিয়ে খা, আমি ঘর থেকে আসতেছি, তোর আব্বু এসেছে, তোর আব্বুর ঔষধ দিয়ে আসি খাওয়ার আগে, তারপরে আমি আর তোর আব্বু এসে খেতে বসবো। আছে আম্মু, যাও। রোদের আম্মু চলে গেল তার ঘরে। রোদ নিজের মতো উঠিয়ে নিয়ে খেতে লাগলো, কারোর সাথে কোনো কথা বলছে না। আর সাদিয়া অহনার সাথে টুকটাক কথা বলছে।
আর খাবার খাচ্ছে দুইজন। রোদ খাবার খেতে খেতে হঠাৎ করে খেয়াল করলো তার পায়ে কে যেন পা দিয়ে খুঁচাচ্ছে। প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও বেশ কয়েকবার পা দিয়ে খোঁচা দেওয়ার পরে টেবিলের নিচ দিয়ে তাকিয়ে দেখতে পেল অহনা তার পা দিয়ে রোদের পায়ের উপর খুঁচাচ্ছে। রোদ এটা দেখে কি বলবে বুঝতে পারছে না সে। কিছু না বলে চুপচাপ তাড়াতাড়ি খেয়ে উঠে গেল। তারপরে সাদিয়া অহনাকে বলে উঠল, কি ব্যাপার ভাবি, তুমি আমার ভাইটার সাথে কি দুষ্টুমি করলে? এমন তাড়াতাড়ি খেয়ে উঠে গেল যে? আরে না না, আমি কিছু করিনি, ও নিজেই খেয়ে উঠে গেছে, হয়তো লজ্জা পেয়েছে। ঠিক আছে ভাবি, আমার ভাইটা একটু লাজুক টাইপের, তুমি আস্তে আস্তে আগাও, না হয় ও তো হার্ট অ্যাটাকে মরেই যাবে। ওদিকে রোদ সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ নিজে দেখে বলে উঠল, হায় আল্লাহ, এই মুখে কি এমন আছে যে এই সিনিয়র আপু আমাকে খাইয়া ফেলাইতে চায়? আমি তো সাধারণ একটা ছেলে, আমার মুখে তো চকলেটও লেগে নেই, তাহলে কেন আমাকে সব সময় ও চকলেট বয় করে? বুঝি না বাপু। রোদ নিজে নিজেই এসব বলে, তারপর বিছানায় শুয়ে পড়ল। একটু পর দরজায় টোকা পড়ল। তারপর রোদ বলে উঠল। কে? দরজার বাহির থেকে অহনা বলে উঠল। আমি তোর বউ। রোদের ভয়ে বুক ধুকপুক করছে। সে মনে মনে বলে উঠল, এই রে, গন্ডি বউটা আবার চলে আইছে রে। দরজা খুল তাড়াতাড়ি, নইলে আমি আবার লাথি মারবো, জানিস তো। রোদ ধীরে ধীরে দরজা খুলে দিল। অহনা ঢুকেই সরাসরি বিছানায় এসে বসলো। কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি করিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলেছি? রোদ অহনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ, মানে প্রায় তো খেয়ে ফেলেন। রোদের কথা শুনে অহনা হেসে ফেলল। অহনা অনেক কষ্টে তার হাসিটা নিয়ে বলে উঠল, আহারে, এই খাওয়া মানে তো আদর করা, তোকে ভালোবাসি বলে এসব করি, বুঝলি পিচ্ছি পর। রোদ মাথা নিচু করে উত্তর দিল। কিন্তু আমি এখনো বুঝি না এসব। অহনা বিছানা থেকে উঠে রোদের সামনে দাঁড়িয়ে ওর গালে একটা চুমু খেয়ে বলে উঠল, চিন্তা করিস না, আমি আছি না, আমি সব বুঝিয়ে দেবো। কালকে রাতে যেভাবে আদর করেছি, আজকে না হয় আর একটু বেশি করে বুঝিয়ে দেবো তোকে। রোদ অহনার এমন কথা শুনে ভয়ে ভয়ে প্রশ্ন করল, কালকের মতো আবার আমাকে মারবেন নাকি? না, আজকে তোকে মারবো না, তুই আজকে আমাকে আই লাভ ইউ বলবি। হ্যাঁ, আমি আপনাকে কেন বলবো? আমি আপনাকে ভালোবাসি না তো। অহনা এবার একটু রাগে রাগি ভাব নিয়ে বলে উঠল, কি বললি তুই? আমি তোর বউ, তাও তুই আমাকে ভালোবাসিস না? তাহলে ব্যাগ গুছা, তোর জায়গায় এই বাসায় নাই। রোদ অহনার মুখে এ কথা শুনে কান্না কান্না কণ্ঠে বলে উঠল, আই 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 লাভ ইউ। রোদের আই লাভ ইউ বলার স্টাইল দেখে অহনা খাটের উপর বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর অহনা বলে উঠল, এই তো আমার বর শিখতেছে। আরে আমার পিচ্চি বর, তুই একদিন পুরো রোমান্টিক হিরো হবি, দেখিস। রোদের আই লাভ ইউ শুনে অহনা খুশিতে একেবারে পাগল হয়ে গেল। আর ঠোঁটে এখন সেই চিরচেনা গুন্ডি হাসি, কিন্তু চোখে একদম মায়া। রোদের দিকে তাকিয়ে আবারও বলল, এই তো আমার পিচ্চি বর আস্তে আস্তে প্রেম বুঝতেছে। আজকে রাতে তোকে আমি পুরো প্রেমের হিরো বানায় দিব। রোদ মুখ ছোট্ট করে বলে উঠল, হিরো না হয়ে আমি ঘুমাইতে চাই, প্লিজ। আজকে আর প্রেম দরকার নাই। অহনা রোদের এমন কথা শুনে একটু রাগী মুঠে বলে উঠল, ঘুম দিবি না বললাম, আগে আমাকে কোলে নিবি, তারপর আদর করবি, তারপর আমি তোকে একটা চকলেট দিব, ঠিক আছে? রোদ অবাক হয়ে বলে উঠল, চকলেট কই? চকলেট কই? আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আমাদের গল্পের নায়ক এখনো ছোট বাচ্চাদের মতো, তার চকলেট অনেক ফেভারিট। অহনা এটা জেনেছে তার শাশুড়ি মায়ের থেকে। শাশুড়ি মা তাকে গল্প শুনিয়েছে রোদকে চকলেটের লোভ দেখিয়ে বড় হয়ে যাওয়ার পরেও কিভাবে পড়াশোনা করাইছে। কারণ রোদ একদম পড়াশোনা করতে চাইতো না, কিন্তু সে চকলেটের কাছে বরাবরই দুর্বল। তার শাশুড়ি মায়ের থেকে শুনে সেও এই টেকনিকটাই ব্যবহার করলো। রোদের কথা শুনে অহনা মনে মনে বলে উঠল, যাক, তাহলে আমার প্ল্যানটা কাজে লেগেছে। অহনা মনে মনে এটা ভেবেই একটা মুচকি হাসি দিল। রোদ অহনাকে হাসতে দেখে বলে উঠল, কি হলো আপু, আপনি হাসছেন কেন? আর আপনি চকলেট দিবেন বললেন, কোথায় চকলেট? অহনা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে রোদকে বলে উঠল, দিতে পারি, তবে শর্ত আছে, আদর করলে তবেই পাবি। অহনার কথা শুনে রোদ মনে মনে বলে উঠল, আল্লাহ তুমি বাঁচাও, চকলেটের জন্য এখন আদরও করতে হয়? অহনা এবার ধীরে ধীরে রোদের পাশে গিয়ে বসলো। গলা নিচু করে বলে উঠল, শোন পিচ্চি বর, আমি জানি তুই ছোট,
অনেক কিছু বুঝিস না, কিন্তু তুই আমার স্বামী, আমার ভালোবাসা। তুই ধীরে ধীরে সব শিখে যাবি। আমি আছি তো, তোকে আগলে রাখবো, বুঝলি? রোদ আস্তে করে বলে উঠল। আমি আমি একটু ভয় পাই তো আপনাকে। আপনি অনেক গন্ডি টাইপের। অহনা হাসতে হাসতে উত্তর দিল। আরে না পিচ্ছি, এখন থেকে আমি শুধু আদরের বউ হব, ভয়ঙ্কর বউ না। তবে শর্ত একটাই, তুই আমার লক্ষ্মী বর হয়ে থাকবি। রোদ একটু সাহস নিয়ে বলে উঠল। হ্যাঁ আমি রাজি, কিন্তু দয়া করে আর মারবেন না। না, মারমু না, যদি আমার আদর ফাইনালি রেসপন্স করিস। এরপর দুজনের মধ্যে আবার শুরু হলো খুনসুটি আর বিশেষ কিছু আদরের মুহূর্ত। এদিকে নিচে থেকে সাদিয়া বলে উঠল। ভাবি, তোমরা কি আজকে কলেজে যাবা? অহনা ও রোদ সাদিয়ার কণ্ঠ শুনে দুইজন দুজনকে ছেড়ে দিল। তারপর সাদিয়ার উদ্দেশ্যে বলে উঠল। না সাদিয়া, যাব কলেজে 2 দিন পর থেকে যাব। আজকে তো আমাদের বাসায় যাব, ওখান থেকে ঘুরে এসে তারপর যাব। আচ্ছা ভাবি, তাহলে তোমরা থাকো, আমি গেলাম। তোমরা সাবধানে যাইও। আমি রাতে ফোন দেব, কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? ঠিক আছে, তুমিও সাবধানে যাও। তারপরে সাদিয়া চলে গেল কলেজের দিকে। অহনা রোদের দিকে তাকিয়ে বলে উঠল। রেডি হয়ে নাও পিচ্চি বর, তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে। আম্মু আব্বু ফোন দিয়েছিল। রোদ আর কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোদ খাট থেকে নেমে চলে গেল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। রোদ রেডি হয়ে বসে আছে, এখন রেডি হচ্ছে অহনা। অহনার রেডি হওয়া শেষ হতেই নিচে নামলো দুইজন। দুজনের নিচে নেমে দেখলো তার শ্বশুর শাশুড়ি বসে টিভি দেখছিল। রোদের আম্মু দুজনকে নামতে দেখে বলে উঠল। তোরা রেডি হয়ে গিয়েছিস? অহনার আম্মু আমাকে ফোন দিয়েছিল, বলল কখন তোরা যাবি। আমি বলেছি তোরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবি। হ্যাঁ আম্মু, আম্মু আমাকেও কল দিয়েছিল, কথা হয়েছে। আমাদের জন্য দোয়া করবে আম্মু, আর তোমরা দেখে শুনে থাকবে, কেমন? হ্যাঁ মা, আমরা সবাই দেখে শুনে থাকবো। তোমরা দুজনে সাবধানে যাবে, ঠিক আছে? আর ঘুরে তাড়াতাড়ি চলে আসবে। তোমরা না থাকলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ আম্মু, আমরা 2 দিন পরে চলে আসব। রোদ চুপচাপ দাঁড়িয়ে অহনা এবং তার আম্মুর কথা শুনছে। হঠাৎ করে রোদের আব্বু রোদকে ডেকে বলল। রোদ, এদিকে আয় তো একটু। রোদ তার আব্বুর কাছে গিয়ে বলে উঠল। হ্যাঁ আব্বু বলো, কি বলবে? এই নে কিছু টাকা রাখ, আর এখানে গিয়ে কিন্তু দুষ্টামি করবি না, ভদ্র ছেলের মতো থাকবি। যাওয়ার সময় মিষ্টি ফলমূল আর কিছু চকলেট চিপস এগুলো কিনে নিয়ে যাবি। বৌমার ছোটো ভাই আছে, ওর জন্য মনে থাকবে তো? হ্যাঁ আব্বু, মনে থাকবে। তুমিও দেখে শুনে থাকবে, প্রেশারের ওষুধ খাবে মনে করে, ঠিক আছে? হ্যাঁ, সব মনে থাকবে। তোরা দুজন সাবধানে যাস। দোয়া করো আব্বু। রোদ আর অহনা এখন একসাথে শ্বশুরবাড়ির পথে। রিকশায় বসে রোদ একপাশে কুকুরে বসে আছে, যেন অহনার ছায়াও যেন না লাগে। আর অন্যদিকে অহনার রিকশার পুরো সিট দখল করে বসে রোদের গালে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই রে পিচ্চি বর, তোরে দেখে তো মনে হচ্ছে কেউ তোকে উঠায় নিয়ে যাচ্ছে। আমি না ভয় পাই আপু, মানে সিনিয়র বউ। আপনিও তো এমন গা ঘেঁষে বসেছেন, মনে হচ্ছে কেউ সিসিটিভি দিয়ে ভিডিও বানাবে। ওহো, এখন আবার লজ্জা লজ্জা ভাব? আর আমি তোর বউ, আমি তোকে আদর করব, চুমু খাবো, এত লজ্জার কিসের? চুমু খাবেন ঠিক আছে, কিন্তু রাস্তার মাঝে এত পাবলিকের সামনে খাওন লাগবো? রিকশাওয়ালা পেছন থেকে গম্ভীর গলায় বলল। ভাইজান, আপনি লজ্জা পাইছেন বুঝি? আপনার লগে এত সুন্দর একটা বউ, তাও আপনি তারও ভালোবাসেন না বুঝি? চাচা, আপনি রিক্সা চালান, আমাদের কথার মধ্যে না ঢুকে পড়ে, না জেনে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অহনা রিকশা থামিয়ে রোদের দিকে ঝুঁকে বলল। আমি তো ভাবতেছিলাম আজকে বাড়ি গিয়ে তোর শ্বশুর শাশুড়ির সামনে কিস করবো, যেটা লাইফ টাইম মনে থাকবে তোর। প্লিজ কিসমিস বাদ দেন আপু, শ্বশুর শাশুড়ির সামনে এসব করলে আমি সত্যি কান্না করব। ঠিক আছে রে বাবু, আপাতত তোর কান্না রক্ষা করছি, কিন্তু রাতে ছাড়বো না। তারপরে অহনারা রিকশা থামিয়ে বাজার থেকে ফলমূল, মিষ্টি আরও জিনিস কিনে নিয়ে চলে গেল অহনার বাসায়। অহনার বাসায় গিয়ে কলিং বেল দিতেই অহনার আম্মু এসে দরজা খুলে দিল। অহনাদের দেখে তিনি বলে উঠল। তোরা চলে এসেছিস? সে কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। তোর আব্বুও আজকে অফিসে যায়নি, তোরা আসবি বলে। আয় আয়, তাড়াতাড়ি আয় ভিতরে। অহনা এবং রোদ দুজনেই ভেতরে চলে গেল। গিয়ে দেখলো অহনার আব্বু সোফায় বসে আছে। অহনা গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো। কেমন আছো আব্বু? তুমি আমাকে ভুলে গেছো তাই না? দূর পাগলি মেয়ে,
আমি তোকে ভুলতে পারি? তুই আমার বড় মেয়ে না? কেমন আছিস মা তুই? তোর জন্য আমি কখন থেকে বসেছিলাম, এতক্ষণে তোর আসার সময় হলো। এই তো আব্বু চলে এসেছি। অহনা এবং তার আব্বু কথা বলছে। অহনার আম্মু রোদকে সোফায় বসতে বলে চলে গেল রান্নাঘরে ওদের জন্য শরবত আনতে। অহনার আব্বু অহনার সাথে কথা বলা শেষ করে রোদের উদ্দেশ্যে বলে উঠল, কেমন আছো রোদ? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আছি ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আঙ্কেল, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে এখনো আঙ্কেল বলছো কেন? আমাকে অহনার মতো আব্বু বলে ডাকবা। অহনার আব্বুর কথা শুনে রোদ মাথা নেড়ে সম্মতি জানালো। এর মধ্যেই অহনার আম্মু শরবত নিয়ে আসলো, তারপর টেবিলে রাখলো আর রোদের উদ্দেশ্যে বলে উঠল, এই নাও বাবা, শরবতটা খেয়ে নাও, গরম থেকে এসেছো, ভালো লাগবে। তারপরে না হয় রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিবা। অহনা, তুইও নে। অহনা এবং রোদ দুইজন বসে শরবত খাচ্ছিল। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। অহনার আম্মু উঠতে গেলেই অহনা বলে উঠল, আম্মু তুমি বসো, আমি যাচ্ছি। অহনা উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার ছোট্ট ভাই রোহান চলে এসেছে। রোহান বড় আপুকে দেখে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপু কেমন আছিস তুই? তোকে কত মিস করেছি জানিস তুই? কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। কেন আমাকে মিস করবি কেন? যখন আমি এই বাসায় ছিলাম তখন সব সময় আমার সাথে মারামারি করতিস, জিনিস নিয়ে ভাগাভাগি করতিস। এখন তো আমি চলে গেছি, এখন তো সবকিছু তোর, এখন তো তোর খুশি থাকার কথা। আপু তুই এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। তুই আমাদের বাড়ি থেকে যা না, তুই আর যাস না ও বাসায়। না ভাই, তা হয় না। আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকতে পারি না। তুই বাইরে দাঁড়িয়ে থাকবি কতক্ষণ? ভেতরে আয় তাড়াতাড়ি, বসে অনেক গল্প করব। এখানে দুদিন থাকবো, তোর সাথে জমিয়ে আড্ডা হবে। তোর দুলা ভাইও এসেছে। তারপর অহনা রোহান ভেতরে চলে গেল। রোহান ভেতরে গিয়ে তার দুলাভাইকে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভাইয়া, ভালো চলছে। রোহান এই কথা বলাতেই তার আম্মু তার দিকে রাগি চোখে তাকিয়ে বলে উঠল, খবরদার মিথ্যা কথা বলবি না, কিন্তু বলে দিলাম। রোদ বাবা, তুমি ওর কথা একটু বিশ্বাস করো না। ও একটুও পড়াশোনা করে না, সারাদিন শুধু বন্ধু বান্ধবের সাথে খেলে বেড়ায়। রোহান, এটা কি শুনছি? আম্মু যা বলছে এটা কি সত্যি? না ভাইয়া, একদম সত্যি না, আমি পড়াশোনা করি তো। কত পড়াশোনা করিস তা আমার ভালো জানা আছে। এখন কথা বন্ধ কর, তোর দুলাভাই আর আবু ফ্রেশ হবে, ওদের রুমে যেতে দে তো। আচ্ছা আপু, দুলা ভাই তোমরা রুমে যাও। একটু দাঁড়াও, তোমার জন্য কিছু জিনিস এনেছি, নিয়ে যাও। এটা বলে রোদ তাদের লাগেজ ব্যাগ খুলে একটি ব্যাগ বের করে ওর হাতে দিল, যার মধ্যে চিপস, চকলেট আরও কিছু মিষ্টি ফলমূল এনেছিল। সেটা তার শাশুড়ির হাতে আগেই দিয়ে দিচ্ছিল, আর এটা আলাদা করে রেখেছিল রোদ রোহানের জন্য। তাই এখন রোহানকে হাতে দিয়ে দিল। রোহান তো এগুলো পেয়ে অনেক খুশি হলো আর রোদের উদ্দেশ্যে বলে উঠল, আপনাকেও ধন্যবাদ দুলাভাই, অনেক অনেক ধন্যবাদ। এটা বলে রোহান চলে গেল তার নিজের রুমে, আর অহনা এবং রোদ চলে আসলো অহনাদের রুমে। এসে দুজনেই ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হতেই অহনার আম্মু এসে ডেকে গেল খাওয়ার জন্য। বলল তারা খেয়ে এসেছে, এখন খাবে না, কিছুক্ষণ রেস্ট নিবে। তাই অহনার আম্মু কিছু না বলে চলে গেল। দুজনেই এখন একটু রেস্ট নিবে। রোদ খাটের পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমি কি করব? আমি কি খাটে ঘুমাবো? আমি খাটে ঘুমাতে গেলে যদি আবার আপু আমাকে মারে। না না, আমি খাটে ঘুমাবো না। কিন্তু আমি কোথায় ঘুমাবো তাহলে? এখন কি করি? আইডিয়া। আমি একটা সামিরকে ফোন দিই, দেখি ও আমাকে কি আইডিয়া দেয়। যেই ভাবা সেই কাজ। রোদ ফোন লাগালো স্বামীরকে। স্বামীর হচ্ছে রোদের খুব কাছের একজন বন্ধু। ওদের ফ্রেন্ডের একটা টিম আছে, তাদের মধ্যে সামির একজন। সামিরকে ফোন দিতেই সামির ফোনটা ধরলো, ধরে বলে উঠল, কিরে শালা, হঠাৎ বন্ধুকে মনে পড়লো যে? বিয়ে করে তো আমাকে ভুলেই গেছিস একদম। শ্বশুরবাড়ি গেলেই একবার বললেও না, শ্বশুরবাড়ি গিয়ে সেই খাওয়া খাচ্ছিস আমাকে রেখে, তাই না? আমি এখান থেকে তোর খাওয়ার চোখ দিলাম, দেখিস আমাকে নিয়ে যাসনি তো সে খাবার হজম হবে না। হা হা হা। এই শালা পেট মোটা, তো চুপ করবি। আমি পড়েছি মহা বিপদে, আর ও আমাকে নিয়ে ফাইজলামি করেই যাচ্ছে। আমার কথা শোনা বাদ দিয়ে তুই বক বক করেই যাচ্ছিস। কিরে, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন?
কিছু কি হয়েছে তোর? কি হয়নি তাই বল। বিয়েটা করে ভাই আমি হেব্বি বিপদে পড়ে গেছি। এই সিনিয়র আপু খালি আমাকে ধরে ধরে মারে। তোকে কি বলবো ভাই, এখান থেকে বের হবো কিভাবে? কি একটা মাইন্ডকার চিপায় পড়ে গেছি আমি। এখন আমি একটু রেস্ট নিতে চাচ্ছি, কিন্তু আমার খাটে যেতে ভয় করছে। যদি আবার আমাকে মারে ধরে তখন আমি কি করব? এখন তো আমি ওদের বাড়িতে আছি, এখন তো ওর পাওয়ার আরও বেশি আমার বাড়িতে। আমাকে যে অত্যাচার করে না জানি ওর বাড়িতে কী লেভেলে ওর অত্যাচার করবে। একটা আইডিয়া দে না ভাই। রোদের কথা শুনে সামির হেসে কুটি কুটি খাচ্ছে। সামিরের হাসা শুনে রোদের রাগ আরও তীব্র মাত্রায় উঠে গেল। রোদ জোর করে বলে উঠল, শালা তুই বন্ধু নামের কলঙ্ক। তোকে ফোন দেওয়া আমার ভুল হয়েছে, যা আমারটা আমি নিজেই বুঝে নেব। তোর থেকে আমার কোনো হেল্প লাগবে না, আর কোনোদিনও তুই আমাকে ফোন দিবি না। রেখে দিলাম, বাই। এই বলে রোদ ফোন কেটে দিল। এখন তার ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে বসে কান্না করতে। অপরদিকে অহনা রোদের সব কাণ্ড কারখানা দেখছে যে সে কি করে, কিন্তু কিছু বলছে না। তারপরে অহনা কিছুক্ষণ পর এসে খাটের উপরে শুয়ে পড়ল। রোদ ভয়ে ভয়ে অহনাকে জিজ্ঞাসা করলো, আপু, আমার একটা কথা ছিল, বলবো? কি তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। মানে আসলে আমি কোথায় ঘুমাবো আপু? ওমা, এটা আবার কেমন প্রশ্ন? তুই আমার পাশে ঘুমাবি, আমার পাশে তো জায়গা আছে, তুই ঘুমিয়ে পড়। না, আপনাকে আমার ভয় করে। আপনি আমাকে ধরে মারবেন, আপনার পাশে ঘুমানো যাবে না। কি বললি তুই? তুই যদি এখন আমার পাশে এসে না ঘুমাস তাহলে আমি উঠলে কিন্তু খারাপ হবে, বিষয়টা বলে দিলাম। আমি 1 থেকে 5 গুনবো, তার মধ্যে এসে তুই যদি না ঘুমাস তাহলে তোর অবস্থা কিভাবে খারাপ হবে হয় দেখিস। অহনার কথা শুনে রোদ ভয় পেয়ে গেল। অহনা 1 থেকে 4 গোনার পরেই যেই 5 বলতে যাবে অমনি রোদ এসে শুয়ে পড়ল অহনার পাশে। অহনা এটা দেখে মুচকি হাসি দিয়ে রোদের গাল দুটো টেনে ধরে বলল, এই তো আমার লক্ষ্মী বর, এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও পিচ্চি বর। না, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো না, আপনি আবার আমাকে ধরে মারবেন। এই কুত্তা, তোকে আমি কি বলছি? আমাকে তুমি করে বলতে, তাও তুই আমাকে আপনি করে বলছিস। আর আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে বলছি, তুই তাও ধরছিস না। তোর সাহস তো কম না। রোদ তার গালে হাত দিয়ে কান্না কান্না ফেস করে বলে উঠল, আপনি আমাকে খালি কথায় কথায় মারেন, এর জন্য আমি আপনাকে ভয় পাই। আমি আপনার সাথে থাকবই না, আমি এই রুম থেকে চলে যাব। রোদ এটা বলে যেই খাট থেকে নামতে যাবে তখনই অহনা টেবিলের পাশে থেকে ফল কাটার চাকু হাতে নিয়ে বলে উঠল, তুই আর একবার বাইরে যাওয়ার কথা বলবি তো তোর গলার উপরে চালিয়ে দেবো বলে দিলাম। এই দেখ চাকু আমার হাতে। রোদ ভয়ে ভয়ে বিছানায় বসে কাঁদো কাঁদো মুখ দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, চাকুটা সরিয়ে দেন, আমার খুব ভয় করতেছে, প্লিজ। রোদের কথা শুনে অহনা চাকু টেবিলের উপরে ফেলে ঝুড়িতে রেখে দিল। তারপরে রোদকে বলে উঠল, এখন চুপচাপ আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি, না হলে তোর খবর আছে কিন্তু, বলে দিলাম। রোদ মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। তারপরে অহনা শুয়ে পড়ল। রোদ অহনাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই রোদ ঘুমিয়ে গেল। এদিকে অহনার চোখে ঘুম নেই। অহনা রোদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতেছে, ছেলেটা কবে যে বড় হবে, আমার কাছে নিচ থেকে এসে আমাকে কবে একটু আদর করবে। না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। এখন ঘুমাই, কালকে এসব নিয়ে ভাবা যাবে। অহনা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে অহনা আর ওদের ঘুম ভাঙলো অহনার আম্মুর ডাকে। তারপর অহনা উঠে ফ্রেশ হয়ে এসে রোদকে ডাকতে লাগলো, রোদ, এই রোদ, তাড়াতাড়ি ওঠো, আম্মু এসে ডেকে গেছে, নিচে যেতে হবে, সবাই আমাদের জন্য বসে আছে, কত বেলা হয়ে গেছে দেখেছো। অহনার ডাক শুনে রোদ উঠে পড়ল। উঠে ফ্রেশ হয়ে দুজনে নিচে নামলো। নিচে নেমে সবাই একসাথে খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় অহনাদের বাসায় কলিং বেল বেজে উঠল। অহনা গিয়ে দরজা খুলে দেখলো নাবিলা দাঁড়িয়ে আছে। নাবিলা হচ্ছে অহনার বেস্ট ফ্রেন্ড। অহনা তাকে জড়িয়ে ধরে বলে উঠল, নাবিলা কেমন আছিস তুই? তোর সাথে অনেকদিন পর দেখা হলো, তুই কবে এসেছিস? হ্যাঁ, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমাকে তো ভিতরে ঢুকতে দে, নাকি দরজার বাহিরে দাঁড় করিয়ে রেখে সব কথা বলে ফেলবি? হ্যাঁ, আয় ভেতরে আয়। নাবিলাকে নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে সোফায় বসলো। নাবিলাকে দেখে অহনার আম্মু বলে উঠল, নাবিলা মামুনি যে কেমন আছো? অনেকদিন পরে আমাদের বাসায় আসলা, তা তুমি কবে এসেছো বাসায়? এই তো আন্টি, আছি ভালো। আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিকঠাক আছে তো? আমি এসেছি কালকে রাতে। তারপরে আম্মু বলল অহনা নাকি বিয়ে করেছে আর এই বাড়িতে এসেছে বেড়াতে।
তাই আর কি ভাবলাম ওর সাথে দেখা করে যাই, ঝগড়াটাও করা হয়ে যাবে। আমাকে জানায়নি পর্যন্ত একবার। আন্টি কি জানেন? রাগ করে না, আসলে তেমনভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি। আন্টি বুঝতে পারছি, তাই বলে আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়েও আমি জানতে পারলাম না। এটা কি কোনোভাবে মানা যায় বলেন? বুঝতে পারছি, সমস্যা নাই। আজকে তুমি আমাদের বাসায় থাকো, ওরাও আছে, রান্না করবো, একসাথে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে রাতে বাসায় যেও, কেমন? যাও উপরে গিয়ে ওদের সাথে আড্ডা দাও, আমি দেখি রান্নাঘরে যাই, অনেক কাজ পড়ে আছে। তুমি এসেছো, তোমার জন্য শরবত নিয়ে আসি। এই বলে অহনার আম্মু যেখান থেকে চলে গেল। কেমন আছেন দুলা ভাই? আপনি কি কম কথা বলেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? এই তো ভালোই। তা আমার বান্ধবীর সাথে সংসার কেমন চলছে? আমার বান্ধবীকে আদর করতে পারেন তো? এই বলে অহনার আম্মু সেখান থেকে চলে গেল। নাবিলা এবার রোদের উদ্দেশ্যে বলে উঠল। নাবিলা এই কথা বলে মিটিমিটি হাসতে লাগলো। আর রোদ ওর কথা শুনে কি উত্তর দিবে কিছুই বুঝতে না পেরে মাথা নিচু করে বসে আছে। রোদের এই অবস্থা দেখে অহনা বলে উঠল, এই নাবিলা তুই চুপ কর তো, চল উপরে যাই, অনেক আড্ডা দিব আজকে। রোদ তুমি কি আমাদের সাথে উপরে যাবা না এখানে বসে থাকবা? আপনারা উপরে যান, আমি এখানে বসেই টিভি দেখি। রোদের কথা শুনে অহনা আর কিছু না বলে নাবিলাকে নিয়ে চলে গেল তার ঘরে। গিয়ে দুই বান্ধবী আড্ডা দিতে লাগলো। অহনার আম্মু শরবত নিয়ে উপরে যাওয়ার সময় দেখতে পেল রোদ নিচে বসে আছে। তা দেখে বলে উঠল, কি ব্যাপার রোদ, তুমি এখানে বসে আছো একা একা? অহনারা উপরে গেছে, তুমি যাওনি? না মানে আসলে আপু, না মানে আসলে আম্মু, আমি ওখানে গিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তাই নিচেই বসে আছি। ও আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার শরবত, তুমি বসে খাও। আর আমি তোমার আব্বুকে ডেকে দিচ্ছি, তোমার আব্বুর সাথে বাজারে যাও, ঘুরে আসো, বাইরে গেলে তোমার ভালো লাগবে। রোদ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর অহনার আম্মু চলে গেল উপরে ওদের দুজনকে শরবত দিতে। অহনার আম্মু এসে অহনার আব্বুর সাথে কথা বলে রোদকে সাথে করে তাকেও বাজারে পাঠিয়ে দিল। তারপরে নিজেও রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। অপরদিকে উপরে বসে দুই বান্ধবী আড্ডা দিচ্ছে। নাবিলা আড্ডার মাঝখানে বলে উঠল, বান্ধবী, তুই হঠাৎ তোর থেকে বয়সের ছোট একটা ছেলেকে কেন বিয়ে করতে গেলি? এতে কি তুই সুখী হবি? বান্ধবী আমি সুখী হব দেখিস। রোদ অনেক ভালো ছেলে, ও একটু বাচ্চামো স্বভাবের ছেলে, ওই স্বভাবটাই আমার খুব ভালো লাগে, আমি ওর সাথে খুব সুখী হব। আচ্ছা হ্যাঁ, দোয়া করি সুখী হ তোরা। চল আজকে বিকেলে ঘুরতে বেরাবো, অনেকদিন পরে তো আমার সাথে দেখা। আমি আবারও চলে যাব অফিসে, মাত্র কয়েকদিনেই ছুটি পেয়েছি। তুই আজকে আমাকে ট্রিট দিবি, ভাইয়াও যাবে আমাদের সাথে, আজকে অনেক ঘুরবো। ঠিক আছে, বিকেলে বের হবনি। এইভাবে আড্ডা দিতেই দুই বান্ধবী কখন দুপুর হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। অপরদিকে রোদ তার শ্বশুরের সাথে বাজার থেকে ঘুরে অনেকক্ষণ আগেই চলে এসেছে। রোদ দুপুরে ফ্রেশ হবার জন্য রুমে আসলো। এসে দেখলো দুই বান্ধবী তখনও গল্প করছে। রোদকে দেখে অহনা বলে উঠল, রোদ বিকেলে রেডি থাকবে, বিকেলে আমরা একটু ঘুরতে বেরোবো, কেমন? কোথায় যাব আমরা বিকেলে? বেশি দূরে না, আশেপাশে একটু বেরোবো, তারপর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাত্রে বাসায় ফিরবো। তোমার সমস্যা আছে কোনো? না তা নেই, কিন্তু আপনাদের দুজনের সাথে আমি গিয়ে কি করব ওখানে? তুমি চাইলে তোমার কোনো বন্ধুকে ডেকে নিতে পারো, সমস্যা নেই আমাদের। না কি বলিস নাবিলা? না, ঠিকই বলেছে। আপনি এবং আপনার কোন বন্ধুকে ডেকে নিন, তাহলে ভালো হবে। চারজন মিলে একসাথে অনেক মজা করে ঘুরতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার এক বন্ধুকে ফোন দিয়ে দেখছি ও কি বলে। এটা বলে রোদ চলে গেল বারান্দায়। গিয়ে তার বন্ধু সামিরকে ফোন দিল। সামির ফোন ধরেই ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ বল, কি অবস্থা তোর? তুই তো রাগ করে ফোন কেটে দিলি, হঠাৎ তোর এত রাগের কারণ কি ভাই? আর বলিস না, ওই সিনিয়র বউ আমার জীবনটা জ্বালাতন করে শেষ করে দিয়েছে। ওটা তো বউ না, একটা গুন্ডি মেয়ে, আমাকে সবসময় বকে আর ধরে মারে জানিস। তুই সিনিয়র মেয়ে বিয়ে করতে গেলি কেন? সিনিয়র মেয়ে মানে বহুত প্যারা, তুই জানতি না? তুই বিয়ে করলি কেন? ভাই আমি নিজ ইচ্ছাই করি নাই, আমাকে জোর করে পরিবার থেকে দিয়েছে। এসব কথা বাদ দে, তুই কি আজকে ফ্রি আছিস নাকি ব্যস্ত? হ্যাঁ ভাই, আজকে ফ্রি আছি, তুই যদি ডাকিস এক্ষুনি চলে আসি। কিন্তু কোথায় যাবি তুই? আজকে একটু ঘুরতে যাব, তুই আয়, পরে সব বলবো। অহনা আর ওর বান্ধবীও থাকবে। তো চুপচাপ থাকিস, বেশি কথা বলিস না, না হলে আবার সিনিয়র বউ খেপে যাবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ঠিকানা পাঠা। রোদ ফোন রেখে এসে অহনাকে বলল, আমি আমার বন্ধু সামিরকে ডেকেছি, ও একটু পরে চলে আসবে। ভালো করছো নাবিল, আজকে অনেক মজা হবে দেখবি। একদম। অনেকদিন পর মনে হচ্ছে কলেজ লাইফে ফিরে গেছি। এখন তো আর কাজের প্রেসারে আড্ডা দেওয়া হয়ে ওঠে না, শুধু এক্সামটা দেওয়া হয় কলেজে গিয়ে। আজকে আবারও সেই কলেজ লাইফের আড্ডার কথা মনে পড়ে গেল রে। একদম ঠিক বলছিস। বিকেলবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লো। চারজন একসাথে ঘুরতে বের হলো। মাঝে মাঝে রোদের দিকে তাকিয়ে অহনা একটু হেসে ফেলে, আবার রোদ লাজুকভাবে চোখ সরিয়ে ফেলে। নাবিলা আর সামির টুকটাক খুনসুটি শুরু করেছে। প্রথমে ওরা একটা পার্কে চলে গেল। গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মাঠের মাঝখানে চারজন বসে আছে। হঠাৎ করে অহনা বলে উঠল, রোদ যাও আমাদের জন্য বাদাম কিনে নিয়ে আসো, আমরা সবাই মিলে বাদাম খাবো। রোদ কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে উঠে চলে গেল বাদাম কিনতে। বাদাম নিয়ে সে সবাই খেতে লাগলো আর আড্ডা দিতে লাগলো। এই কিছু সময়ের মধ্যেই নাবিলা এবং সামির এর খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। ওরাও খুব এই কিছু সময়ের মধ্যে নাবিলা এবং সামিরের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। ওরাও খুব খুনসুটি করছে দুজনে। পার্কে ঘোরা শেষ করে আশেপাশে একটু ঘুরে সন্ধ্যা হয়ে গেল। তারপর ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো সবাই। খাবার অর্ডার দেওয়া হয়েছে। এই সময় সামির হঠাৎ করে বলে উঠল, রোদ ভাই, ভাবি তো দেখি কত কিউট, কিন্তু তোকে তো ওর পাশে দেখে একদম পিচ্চি বাচ্চার মতো লাগে। সামিরের কথা শুনে অহনা মুস্কি হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ আমি তো রীতিমতো ওর অভিভাবক, তবে এই পিচ্চিটা আমার সবচেয়ে আপন। রোদ কিছু না বলে হাসে, কিন্তু তার মুখে ভয়ও কাজ করছে। এই ভেবে যে যদি তাকে এখন আবার সিনিয়র বউটার হাতে মার খেতে হয়, তাহলে তো তার বন্ধু সামনে মান ইজ্জত তার কিছুই থাকবে না। রোদের এইসব ভাবনার মাঝেই হঠাৎ করে নাবিলা বলে উঠল, পিচ্চি দুলা ভাই, বউকে তো একটু আই লাভ ইউ বলেই ফেলুন আমাদের সামনে, দেখি সত্যি কতটা সাহস আপনার। এখন না, পরে বলবো। এখন না মানে? এখনই বলো, না হলে বাসায় গিয়ে খবর আছে। আমি আচ্ছা বলি, আই লাভ ইউ অহনা। চারপাশে হাসির রোল পড়ে গেল। অহনা রোদের হাতটা ধরে বলল, তোমাকে ভালোবাসি পিচ্চি বর। অহনা এটা বলে আর কিছু বলল না। রোদও চুপ করে রইল। এটা দেখে নাবিলা বলে উঠল, ইস বান্ধবী দেখ, আমাদের দুলাভাই লজ্জা একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। নাবিলার কথা শুনে অহনা রোদের দিকে তাকালো। দেখলো রোদ মাথা নিচু করে বসে আছে। অহনা রোদের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, পিচ্চি বর্গ এমন ভাবে লজ্জা পেয়ে লাল হইও না। আমি তোমাকে এখানেই আদর করা শুরু করব, কিন্তু আমাকে আটকাতে পারবে না। প্লিজ এখানে কিছু করবেন না, আমি না হলে কান্না করব। ওদের দুজনকে ফিসফিস করে কথা বলতে দেখে সামির বলে উঠল, কিরে, তোদের প্রেম করা শেষ হলে আমাদের দিকে একটু টাকা। সামির, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। এভাবে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে বেরিয়ে পড়ল সবাই বাসার উদ্দেশ্যে। অহনা আর নাবিলা হাঁটছে সামনে এবং রোদ আর সামির পেছনে। গল্প করতে করতে হাঁটছে সবাই। হঠাৎ সামির রোদকে বলে উঠল, দোস্ত, তোকে একটা কথা বলতে চাইলাম। রোদ অবাক হয়ে সামিরের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ বল, কি বলতে চাস? তো এভাবে বলার কি আছে? না মানে আসলে কথাটা হচ্ছে কি, আমি মনে হয় কি? আমি মনে হয় নাবিলা আপুকে ভালোবেসে ফেলেছি রে। সামিরের মুখে এমন কথা শুনে রোদ হাঁটা থামিয়ে দিল। দিয়ে সামিরের দিকে অবাক চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, তুই কি বলতেছিস সামির? তোর মাথা ঠিক আছে? তুই বুঝিস কথা বলতেছিস তো? হ্যাঁ রে, সত্যি কথা, আমি নাবিলা আপুকে বিয়ে করতে চাই। নাবিলা আপুকে আমার খুব পছন্দ হয়েছে। প্লিজ দোস্ত, একটা ব্যবস্থা করে দে না। তুই যখন আমার কাছে আবদার করেছিস, তখন আমি তোর আবদার না রেখে থাকতে পারি? দাঁড়া দেখছি কি করা যায়। এটা বলে রোদ অহনা আর নাবিলাকে ডাক দিল। রোদের ডাক শুনে ওরা দুইজন রোদ এবং সামিরের কাছে চলে আসলো। এসে অহনা রোদকে বলে উঠল, রোদ তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আমরা কত দূর চলে গিয়েছিলাম, চলো। আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে আমার বন্ধু সামির বলছিল যে। রোদ এটা বলেই চুপ হয়ে গেল। রোদের অর্ধেক কথা শুনে অহনা কপাল কুঁচকিয়ে রোদকে বলে উঠল, সামির কি বলেছিল? আসলে সামির বলছিল যে সে নাবিলা আপুকে পছন্দ করে, সে ওকে বিয়েও করতে চায়। এই কথা শুনে প্রথমে নাবিলা
একদম থমকে গেল। মুখে কোনো কথা নেই। অহনা অবাক হয়ে একবার রোদ, একবার সামির আর একবার নাবিলার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থাকার পর, সামির, রোদ যেটা বলছে সেটা কি সত্যি? তুমি কি সত্যিই নাবিলাকে পছন্দ করো? জি ভাবি, আমি ওকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করতে চাই। সামিরের এই কথা শুনে অহনা এবার নাবিলার উদ্দেশ্যে বলে উঠল, কিরে নাবিলা, তুই কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কিছু তো বল, তোর মতামত কি? আমার কোনো সমস্যা নেই, ওকে দেখে আমার ভালোই মনে হয়েছে। ও আমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যাক, আমার পরিবার রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। নাবিলা একবার সামিরের দিকে তাকিয়ে অহনাকে বলে উঠল, আমি আজকে আব্বু আম্মুর সাথে গিয়ে কথা বলবো। কালকে আমি ওদের বাসায় প্রস্তাব পাঠাবো। আচ্ছা বেশ, ঠিক আছে, কালকে আমরাও বাড়ি ফিরে যাব। আমি গিয়েই তোর আব্বু আম্মুর সাথে কথা বলবো। এবার চল বাড়ি ফেরা যাক, অনেক রাত হয়েছে, বাড়িতে সবাই টেনশন করবে। নাবিলার মুখে এই কথা শুনে সামির তো খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপরে সামির বলে উঠল, রোদের এই কথা শুনে সবাই চলে গেল বাড়ির উদ্দেশ্যে। সামির চলে গেল তার বাড়ি, নাবিলা চলে গেল তার বাড়ি, এবং রোদ আর অহনা চলে আসলো অহনাদের বাসায়। অহনাদের বাসায় এসে কলিং বেল দিতেই অহনার আম্মু দরজা খুলে দিল। ওদের দুইজনকে দেখে অহনার আম্মু বলে উঠল, তোরা চলে এসেছিস? তোদের কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছিস না কেন? রোদের আম্মু আমার কাছে ফোন দিয়েছিল, রোদকে নাকি কয়েকবার ফোন দিয়েছে, রোদ ফোন ধরে নাই। ওর আম্মু চিন্তা করছে, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোন দিয়ে কথা বলে নে, তারপরে নিচে আই, খাওয়া দাওয়া করবো একসাথে। দুজনে বাসার মধ্যে ঢুকে অহনা তার আম্মুর উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, আমরা খাবো না, আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, ওপরে যা। অহনারা দুজন উপরে চলে গেল। অহনার আম্মুরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রেখে তাদের রুমে চলে গেল। অহনারা উপরে এসে প্রথমে অহনা ওয়াশরুমে ঢুকলো। অহনা ফ্রেশ হয়ে খাটের উপরে বসতেই রোদ গেল ফ্রেশ হতে। রোদ ফ্রেশ হয়ে এসে খাটের উপরে বসে রইল। তারপরে ফোন দিল ওর আম্মুর নাম্বারে। দুইবার রিং হতেই ওর আম্মু ফোন ধরে ওপাশ থেকে বলে উঠল, রে রোদ, ও বাসায় গিয়ে তো আমাকে ভুলেই গেছিস, একবার ফোনও দিলি না। আমি ফোন দিলাম তাও ধরলি না। তোর শরীর ঠিক আছে তো বাবা? হ্যাঁ আম্মু, আমি একদম ঠিক আছি, তুই চিন্তা করো না। আসলে অহনার এক বান্ধবী এসেছিল, তার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, এর জন্য ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। সামিরও গিয়েছিল আমাদের সাথে ঘুরতে। তোমার শরীর ঠিক আছে তো? তুমি ঠিকঠাক মতো ওষুধ খেয়েছো তো আম্মু? হ্যাঁ বাবা, আমি সব মনে করে করে খেয়েছি, তুই চিন্তা করিস না। আমার বৌমা কোথায়, কি করছে, দে একটু কথা বলি ওর সাথে। রোদের আম্মু এই কথা বলতেই রোদ ফোনটি অহনার হাতে দিয়ে চলে গেল বেলকনিতে। রোদের আম্মু অহনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে অহনা ফোনটা রেখে দিল। তারপরে অহনা নাইট ড্রেস পরে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। বেশ কিছুক্ষণ পর বেলকনি থেকে রোদ রুমে পা রাখতেই দেখতে পেল অহনার গায়ে একটা নাইট ড্রেস। এটা দেখে রোদ অহনার দিকে হা করে তাকিয়ে আছে। অহনা রোদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি হলো পিচ্চি বরটা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে আদর করতে মন চাচ্ছে বুঝছি। রোদ অহনার এমন কথা শুনে মাথা নিচু করে নিল, কোনো উত্তর দিল না। তারপরে বিছানার একপাশে গিয়ে বসতেই অহনার ধাক্কা দিয়ে রোদকে খাটের উপরে ফেলে দিয়ে ওর উপরে উঠে বসলো। তারপরে বলতে লাগলো, আমি একটা প্রশ্ন করলাম আর তুমি প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চুপচাপ আছো কেন? আমি কি উত্তর দিব আসলে বুঝতে পারছিলাম না, তাই কিছু বলিনি। আপনি আমার উপর থেকে নামেন, আমার কেমন যেন লাগছে। আপনি খুব ভারী, আপনার ভার আমি সহ্য করতে পারি না। কি বললি তুই? আমি ভারী তাই না? তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এটা বললেই অহনা আস্তে আস্তে রোদের ঠোঁটের কাছে ওর ঠোঁট নিয়ে গেল। তারপর দুজনে ঠোঁট মিলিয়ে দিল। একসাথে প্রায় 15 মিনিট ধরে রোদের ঠোঁট চুষতে লাগলো অহনা। এমনভাবে চুষতেছে মনে হচ্ছে কোনো চকলেট চুষে চুষে খাচ্ছে। 15 মিনিট পরে রোদ ছাড়া পেয়ে হাঁপাতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁপানোর পর রোদ বলে উঠল, আপনি আমার সাথে এমন কেন করেন? আর একটু হলে তো আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। তুই আমাকে একটু আদর কর না পিচ্চি বর, তাহলে তোর উপর এরকম অত্যাচার করব না। তুই কেন আমাকে একটু আদর করিস না? কেন তুই আমাকে একটু বুঝিস না বলতো? আপনাকে যদি আমি আদর করি তাহলে আমাকে এইভাবে আর অত্যাচার করবেন না তো? প্রমিস? হ্যাঁ, একদম পাক্কা প্রমিস। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখিয়ে দিন কিভাবে আদর করতে হয়, আমি করতেছি। কিন্তু আমাকে কিন্তু এরপর থেকে এভাবে আর অত্যাচার করবেন না বলে দিলাম।
রোদের এই কথা শুনে অহনা মনে মনে বলতে লাগলো, আহারে আমার পিচ্চি বরটা বুঝতে পারলো না। তুমি যদি এখন আমাকে আদর করো তাহলে তুমি আর আমাকে ছাড়বে না। তারপর থেকে তুমি আমার উপর অত্যাচার করবে সেটা আমি খুব ভালো করেই জানি। অহনা এইসব মনে মনে ভাবছে আর মুস্কি মুস্কি হাসছে। অহনাকে মুস্কি মুস্কি হাসতে দেখে রোদ বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? দেখিয়ে দিন কিভাবে আদর করতে হয়। করতেছি না। তারপরে অহনা আস্তে আস্তে করে রোদের কাছে এগিয়ে গেল। শুরু হয়ে গেল ওদের মধ্যে ভালোবাসার রোমাঞ্চকর পর্ব। থাক, আমরা আর ওদের রোমান্সের মধ্যে আজকে না ঢুকি। রোদ অহনাকে ভোর 5টা পর্যন্ত আদর করে ওর বুকে ঘুমিয়ে পড়ল। সকাল 9টায় ঘুম ভাঙলো আগে অহনার। অহনা উঠে ফ্রেশ হয়ে আসলো, তারপরে ডেকে দিল রোদকে। রোদ উঠে ফ্রেশ হয়ে দুজনে নিচে চলে গেল। দুজনে ব্রেকফাস্ট করে বসে আছে। এমন সময় অহনার আব্বু বলে উঠল, তা রোদ আজকেই চলে যাবে? বাবা আর কিছুদিন থেকে গেলে হতো না? না বাবা, আবার কয়েকদিন পর এসে থেকে যাব না হয়। বাসায় আম্মু সারাদিন একা থাকে, আপু তো কলেজে যায়। আম্মুর একা একা ভালো লাগে না। অহনা বাসায় থাকলে আম্মুর একটু ভালো লাগবে। আবার আসবো, চিন্তা করবেন না। আপনারাও সময় করে আমাদের বাসা থেকে ঘুরে আসবেন। হ্যাঁ তা তো বাবা যেতেই হবে। মেয়েকে বিয়ে দিয়েছি, আমার একমাত্র আদরের মেয়ে। ওকে বেশি দিন না দেখে আমি থাকতে পারবো না। যাবো তো অবশ্যই। তাহলে তোমরা কখন রওনা দিবে বলে ভাবছো? এই তো বাবা, একটু পরে রওনা দিব। আসলে বাসায় একটা কাজ আছে তো, তাই আর কি চলে যাব ভাবছি। আচ্ছা ঠিক আছে, আজকে আর আটকালাম না, কিন্তু অবশ্যই আবার সময় করে এসে কয়েকদিন থেকে যেতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বাবা, অবশ্যই আসবো। অহনা তার আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তারপরে দুজনে চলে গেল উপরে। দুজনের জিনিস গোছগাছ করে নিয়ে চলে আসলো নিচে। বাবা মায়ের থেকে দোয়া নিয়ে রওনা দিল রোদের বাসার উদ্দেশ্যে। রোদের বাসায় গিয়ে কলিং বেল দিতেই রোদের আপু এসে দরজা খুলে দিল। রোদকে দেখে খুশিতে ভাবিকে জড়িয়ে ধরে বলে উঠল, ভাবি, তোমরা চলে এসেছো? আমি খুব একা একা বোরিং ফিল করতেছিলাম। আমি জানি আজকে তোমরা চলে আসবা, তার জন্য আমি আজকে কলেজে যাই নাই। তোমার সাথে অনেক আড্ডা দেওয়া বাকি আছে। অহনা আর রোদ চলে গেল ভেতরে। সাদিয়া দরজাটা লাগিয়ে চলে আসলো ভেতরে। অহনা আর রোদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো। নিচে এসে তারা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল বাহিরে। অহনা বসে সাদিয়ার সাথে আড্ডা দিতে লাগলো। রোদ আমতলা গিয়ে দেখতে পেল তার সব বন্ধুরা বসে একসাথে আড্ডা দিচ্ছে। তারা এই আমতলাতে বসে আড্ডা দেয়। রোদ যেখানে গিয়ে দেখতে পেল সামির, সাগর, শাহেদ, তামিম সবাই আছে। রোদ বলে উঠল, সবাই দেখে আমাকে ভুলেই গেছিস। কি সুন্দর আমি কে ছাড়াই তোরা আড্ডা দিচ্ছিস বা কি? রোদের কথা শুনে সাগর বলে উঠল, এই শালা, একদম খবরদার একটা কথাও বলবি না। নিজে একা একা বিয়ে করে নিলি, আমাদের একবার জানালিও না, আর এখন আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছি তোকে ছাড়া, তাই তুই এইভাবে বলছিস? আমাদের যদি বন্ধু মনে করতি, একটাবার আমাদের জানানোর প্রয়োজন মনে করতিস, তোর সাথে আজকে থেকে বন্ধুত্বই নেই। আমি তোর সাথে আর কোনো কথাই বলবো না। এই সবাই শোন, কেউর সাথে কথা বলবি না, ও আমাদের সাথে বাটপারি করেছে। সাগর এই কথা বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রোদ খুব ভালো করেই জানে সাগরের রাগ কিভাবে ভাঙতে হয়। রোদ কান ধরে সাগরের সামনে উঠবোস করতে লাগলো। 5 বার কান ধরে উঠবোস করতেই সাগর বলে উঠল, অনেক হয়েছে, আর কান ধরে উঠবোস করতে হবে না, কিন্তু তোকে মাফ করতে পারি একটা শর্তে। শর্ত বল, তুই যে শর্ত দিবি আমি তো সেই শর্তেই রাজি আছি। আমাদের কাছে ডাইনে নিয়ে গিয়ে ট্রিট দিতে হবে, তা আমরা যে খেতে চাইবো, তাই পুরো বিল তোকে দিতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, আমি রাজি, কিন্তু শুধু কি একা আমার থেকে ট্রিট নিলে হবে? তোরা কেউ অন্য খবর জানিস? রোদের কথার মানে বুঝতে না পেরে শাহেদ বলে উঠল, মানে কি জানার কথা বলছিস তুই? তোর কোনো কথা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবি? তারপরে রোদ তাকালো সামিরের দিকে। সামিরের দিকে তাকিয়ে রোদ বলে উঠল, কি রে সামির, ওদেরকে তুই কিছু বলিসনি? না, ওদেরকে কিছু বলা হয়নি। সবাই এবার সামিরের মুখের দিকে তাকালো। ওদের মধ্যে তামিম সামিরকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে সামির, ঘটনা কি, আমাদের খুলে বলবি? তারপরে সামির সব কথা খুলে বলল ওর বন্ধুদের। ওর বন্ধুরা সব ঘটনা শুনে বলে উঠল, হাই আল্লাহ, আমরা এতদিনে কি করলাম? একটা জুনিয়র মেয়ে পর্যন্ত পড়াতে পারলাম না,
আর আমাদের দুই বন্ধু কিনা দুই সিনিয়র মেয়েকে পটিয়ে বিয়ে করে ফেলতেছে। আল্লাহ, তুমি আমাকে উঠালো। সাগরের কথার সাথে শাহেদ তাল মিলিয়ে বলে উঠল, ঠিক বলেছিস বন্ধু, চল আমরা কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যাই, আমাদের আর এসব দেখার সময় নেই। শাহেদের কথা শেষ হতেই তামিম বলে উঠল, এই না, কচু গাছের সাথে আগে ফাঁসি নেওয়া যাবে না। বন্ধুর বিয়ে করতেছে, পেট ভরে খেতে হবে। এই রোদ শালার বিয়েটা খেতে পারেনি, এখন যদি কচু গাছের সাথে ফাঁসি নেই তাহলে আর সামিরের বিয়েটাও খেতে পারবো না। সামিরের বিয়েটা হয়ে যাক, তারপরে বাসায় আমাদের বিয়ের কথা বলতে হবে। আমরা আর কতকাল সিঙ্গেল থাকবো, তোরা কি বলিস? তামিমের কথাই সবাই সম্মতি জানালো। তারপরে সবাই আড্ডা শেষ করে একসাথে চলে গেল সামিরদের বাসায়। সামিরদের বাসায় গিয়ে কলিং বেল দিতেই সামিরের আম্মু এসে দরজা খুলে ওদের দেখে বলে উঠল, আরে তোমরা সবাই একসাথে এসো ভেতরে, সবাই কেমন আছো? সবাই একসাথে সামিরের আম্মুকে সালাম দিলে তারপরে ভেতরে গিয়ে সবাই বসে পড়ল। সামিরের আম্মু চলে গেল রান্নাঘরে। ওদের সবার জন্য শরবত নিয়ে এসে সোফায় বসতেই রোদ বলে উঠল, আন্টি, আপনার কাছে এসেছিলাম একটা দরকারে। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ, কি কথা বাবা বলো। আন্টি, আসলে সামির একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটা সামিরের থেকে বড়। আপনার কি মতামত? আপনি কি সিনিয়র মেয়ের সাথে সামিরের বিয়ে দিবেন? দেখো বাবা, আমার ছেলে সুখে আমার সব। আমার ছেলে যদি ওর সাথে ভালো থাকে অবশ্যই ওর সাথে আমি বিয়ে দেব। মেয়ের বাসায় ঠিকানা দাও, আমি গিয়ে ওদের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেব। সামিরের আব্বু যদি অমত করে এই বিয়েতে? উনি তো এখন দেশে নেই, বাইরে আছে। আমার বিশ্বাস উনি অমত করবেন না, কারণ আমাদের ছেলে যেটাতে খুশি এখানেই দিব। তুমি চিন্তা করো না, তুমি শুধু মেয়ের বাসার ঠিকানা দাও, আমি বাকিটা দেখে নেব। তারপর রোদ সামিরের আম্মুকে নাবিলার বাসার ঠিকানা দিয়ে দিল। তারপরে সামিরের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই চলে গেল যে যার বাসায়। রোদ বাসায় এসে কলিং বেল দিতেই অহনা এসে দরজা খুলে দিল। তারপরে অহনা রোদের উদ্দেশ্যে বলে উঠল, এত দেরি হলো কেন? কোথায় ছিলে তুমি? তারপর রোদ অহনাকে সব খুলে বলল। অহনা আর কিছু বলল না। তারপরে রোদ গিয়ে ফ্রেশ হয়ে নিচে টিভি দেখতে লাগলো। আর অহনা ওদিকে ফোন দিল নাবিলার কাছে। নাবিলা ফোন রিসিভ করে অহনাকে বলে উঠল, অহনা, সামিরের আম্মু আমার আম্মুর কাছে ফোন দিয়েছিল। সামির মনে হয় আম্মুর নাম্বার দিয়েছে। উনি বলেছেন আজকে বিকেলে আসবে আমাদের বাসায় আমাকে দেখতে। তুই কি আমাদের বাসায় আসবি নাকি? না রে বান্ধবী, আজকে সকালে আমি এই বাসায় এসেছি, এখন আর যাব না। সমস্যা নেই, তুই ভয় পাস না। আন্টি খুব ভালো এবং মিশুক, আশা করি আন্টির তোকে পছন্দ হবে। তোর সামনের জীবন খুব ভালো হবে। এখন রাখলাম, কাজ আছে রে, পরে। তারপর অহনা ফোন রেখে দিল। কাজের ব্যস্ততায় অহনার সারাটা দিন এইভাবেই চলে গেল। অপরদিকে বিকেলবেলা সামিরের আম্মু গিয়ে নাবিলাকে দেখে আসলো। নাবিলাকে সামিরের আম্মুর খুব পছন্দ হয়েছে। তারা কথা বলে 2 দিন পরে বিয়ের ডেট ফিক্সড করে। সামির বাসায় এসে রোদকে ফোন দিয়ে সব জানিয়েছে। সবাই ব্যস্ত হয়ে পড়ল বন্ধুর বিয়ে বলে কথা। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে সামির এবং নাবিলার বিয়ে। সবাইকে সাক্ষী রেখে সামির এবং নাবিলা বিয়েটা হয়ে গেল। তারপরে সামির নাবিলাকে নিয়ে চলে এলো তাদের বাসায়। রাত 10টায় সামিররা সবাই সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় সামির রোদের উদ্দেশ্যে বলে উঠল, রোদ, তুই কি এখনো অহনা ভাবিকে মেনে নিতে পারিসনি? দেখ, অহনা মেয়েটা ভালো, তুই মেনে নে। হ্যাঁ রে, আমিও জানি ও মেয়েটা খুবই ভালো। আমি ওকে বউ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু একটু সময় নিচ্ছিলাম তাই। আজকে তো তোর বাসর রাত, যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। শালা, তোর বউ তো আমার বউ, এর কাছে। হ্যাঁ, তুই তোর বউকে নিয়ে বাসর রাত কর, আমি আমার বউকে নিয়ে যাই, বাসর করব আজকে। রোদের বাকি বন্ধুরা সবাই ওদের দুজনের কথা শুনে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আমরাও নিচে যাই, আর কি করব, ওরা দুজন বাসর করবে আর আমরা সব বন্ধুরা মিলে আড্ডা দেব। আমাদের কপালে তো আর বউ নেই যে আমরা বউ নিয়ে বাসর করব। হ্যাঁ বন্ধু, একদম ঠিক কথা বলেছিস। তারপর সামির চলে গেল বাসর ঘরে। সামিরের বাকি বন্ধুরা চলে গেল নিচে।
অন্য একটা রুমে ঘুমাতে। অপরদিকে রোদ অহনাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। যেহেতু সামিরদের বাসা থেকে রোদের বাসা খুব একটা দূরত্বে নয়। বাসায় এসে দেখলো সবাই ঘুমিয়ে গেছে। বাসার চাবি ছিল রোদের কাছে। চাবি দিয়ে বাসায় ঢুকে চলে গেল তাদের রুমে। আজকে অহনা শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে। রোদ অহনার দিকে নেশাময় চোখে তাকিয়ে আছে। রোদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অহনা বলে উঠল, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রোদ রুমের দরজা সুন্দর মতো লাগিয়ে দিয়ে একটু একটু করে অহনার দিকে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে অহনার কানে ফিসফিস করে বলে উঠল, আজকে আমার সিনিয়র বউটাকে হেব্বি লাগছে দেখতে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকে আমার সিনিয়র বউয়ের সাথে আমি বাসর করতে চাই। রোদের মুখে এই কথা শুনে অহনা তো অবাক। ও কিছু বলতে যাবে, কিন্তু রোদ অহনাকে কিছু বলার সুযোগ না দিয়ে অহনার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 10 মিনিট পর অহনার ঠোঁট ছেড়ে গিয়ে অহনাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপরে অহনার সারা শরীরের সব জায়গায় কিস করতে লাগলো। রোদ আস্তে আস্তে সব খুলে ফেলল। অহনার শরীরে এখন শুধু ব্রা ছাড়া কিছুই নেই। রোদ অহনাকে বলে উঠল, এটার জন্য আদর করতে অসুবিধা, এটাও খুলে ফেলি। তারপর অহনা আর রোদ হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। আমরা আর গভীরে না যাই। আজকের গল্পটা এই পর্যন্তই।